আমি এখানে একটা সাংবাদিকের চরিত্র উপস্থাপন করবার চেষ্টা করেছি। এজন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, যখন ছবিটা হলে এসে রিলিজ হবে তখন আপনারা দেখবেন যে আমি আসলে আপনাদের মতন পারফরমেন্স করতে পেরেছি কি না, নাম্বার 1। আর নাম্বার 2, আমি বরাবরই খুবই নার্ভাস ছিলাম, কারণ ওই যে বলতেই হয় যে পরমদার সাথে প্রথম কাজ করা, এবং আমি এত ছোট একটা মানুষ, দাদার সাথে স্ক্রিন শেয়ার করব, সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম। কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া। বাংলা একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। হ্যাঁ, এই জিনিসটা শিল্পীদের ক্ষেত্রে খুব প্রয়োজন, না হলে আর শিল্প সৃষ্টির মানেই হয় না। এটার আর একটা ছোট শব্দ আছে, হচ্ছে জেদ। বেসিক্যালি শবনমের কিন্তু এরকম এই জলে জঙ্গলে বনে বাদারে ঘুরে এরকম একটা ছবি না বানালে যে খুব কিছু এসে যাচ্ছিল তা না। হ্যাঁ, কিন্তু ওর যে তাগিদটা থেকে এই ছবিটা বানাতে নেমেছে এবং তার জন্য যে যত রকম বাধাও সামলেছে, সেইটাকে কুর্নিশ না জানিয়ে পারছি না। আমি আসলে শহরে বেড়ে ওঠা একটা মানুষ, কিন্তু বাজাচ্ছি তো তারা খমক, সো একটা আত্মিক জায়গায় আসলে গল্পটার সাথে একটা সম্পর্ক খুঁজে পাই। তো এইটা একটা চ্যালেঞ্জের জায়গা, এইটা একটা আনন্দের জায়গা ছিল। চ্যালেঞ্জ এবং সবচেয়ে ভীতি এবং আনন্দ একসাথে, যেটা সবচেয়ে বড় জায়গা ছিল আমার জন্য, যে হেলাল হাফিজের গান, হেলাল হাফিজের কবিতা, যেই মানুষটাকে আসলে জেনারেশনের পরে জেনারেশন আমরা পড়ে আসছি, চিনে আসছি, জানি, তার একটা গান এবং ছবির আদলে একই গানের আমার 2টা টিউন করতে হয়। একটা রক, একই লিরিকের 2টা গান বানাতে হয়, কমপ্লিটলি 2টা ডিফারেন্ট ভার্সন, একটা পপ রক, একটা ফোক রক। সো এইটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা ছিল। থার্ড যেটা বলতে চাই, পুরো কাজটা করেছি প্যান্ডামিকের মাঝখানে। তো সাধারণত আমরা যখন একটা মিউজিক ডিরেক্টর কাজ করি, আমাদের 8-10 জন লোক থাকে একটা টিমের। তো এই পুরো প্রজেক্টটার মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার ডান হাত এবং আমার বাম হাত। প্যান্ডামিকে কোনো মিউজিশিয়ান স্টুডিওতে ঢুকানোর সুযোগ ছিল না। সো মোটামুটি একেবারেই নির্জনে একা একা বসে কাজটা করা, একদম শেষে 2-1 মিউজিশিয়ানকে আমরা ইনকর্পোরেট করতে পেরেছি। কিন্তু অ্যামেজিং এক্সপিরিয়েন্স উইথ এ ওয়ান্ডারফুল টিম, অ্যান্ড যে যার কাজ অনেক সিরিয়াসলি করেছে, অ্যান্ড ফাইনালি যে ছবিটা বেরোচ্ছে এটা নিয়ে খুব এক্সাইটেড। রানীকুঠির বাকি ইতিহাসের প্রযোজক যে আমার প্রথম সিনেমার প্রযোজক হবে, এটা ওয়াজ বিয়ন্ড মাই ড্রিম অ্যান্ড ইমাজিনেশন। কৌশিক শঙ্করদা আমাকে অনেক হেল্প করেছে আমার শুটিংয়ের সময়, আর শবনম ফেরদৌসী আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য, যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, এটা বলে। বাট আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটাতে হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা, বা সে আমাকে খুব অ্যামেচার মনে করবে কিনা। সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারেই শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা, শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা। But he is a very gentleman and he was very cooperative, very helpful. আমি আসলে জানা ছিল না যে আসলে এক একটা মানুষ যত বড় কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যালিবার থাকে, সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে। এটা আমি পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখে বুঝেছি। আই এম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু শবনম আপা for selecting me for your film. Thank you very much. আর থ্যাঙ্কস টু সামিয়া আপা, আপনি আমাকে আপনার কাজের একটা ছোট পার্ট মনে করেছেন, এটা আমার জন্য অনেক বড় বিষয়। আই এম ভেরি থ্যাঙ্কফুল, বিকজ আমার স্ক্রিপ্টটা যখন আমার বাসার টেবিলে রাখা ছিল, তখন উপরে 2টো নাম ছিল, শবনম ফেরদৌসী এবং সামিয়া জামান। আমার মা এরকম একটা চেহারা বানিয়েছে, ওকে নাও ইউ আর ডুইং ফিল্মস। সামিয়া আপাকে প্রথম কৃতজ্ঞতা যে আমার একটি পাগলামি, কারণ আমার কোনো প্রডিউসার ছিল না। আমি ডকুমেন্টারি বানাই, একটি ফিকশন ফিল্ম বানিয়ে বললাম যে বেঁচে থাকো আরও ছবি বানাও, যে আপা আপনি কি প্রডিউসার হিসেবে আপনার নাম দেবো? বলে দিতে পারো, আমি কিন্তু কিছু করতে পারবো না। আমি না না কিচ্ছু করতে হবে না। তারপর যেটা হয়, সেই কুরুলের জাওয়ের মতো যে আপাকে একটা একটা করে সব করতে হলো, টাকা জোগাড় থেকে শুরু করে এই ছবিটা নামানো পর্যন্ত, এবং আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে। করোনার সময় আমরা কীভাবে মিউজিক করেছি, এডিট করেছি, সেটা একটা যুদ্ধের মতো ছিল বিষয়টা। আমি চলে গেছি, পরমের অভিনয় পার্ট শেষ, অ্যাক্টরদের শেষ চলে গেছে, আমরা গ্রামে আছি যেখানে আমরা থাকছি,
আমার খবর নাই, রাত 4টায় ফিরছি আমরা বাকি টিম শ্যুট করে। আমি কিন্তু জানি না ওরা কী করছে। আমার ছেলে মেয়েদেরকে, যে দোয়েল আছে, ওরা আছে, অর্পণ আছে এখানে, ওদেরকে নিয়ে পরম ওদেরকে গুছিয়ে রেখেছে। ওরা পরমকে কি গুছিয়ে রাখবে, পরম ওদেরকে গুছিয়ে রেখেছে। আমার মনে খুব দয়া হয়েছিল না, যে বিপদে পড়েছে মহিলা, একে একটু হেল্প করা দরকার। জাস্ট উল্টো ব্যাপারটা। এটা আসলে এটা পরম না হলে মনে হয় আমি ছবিটা শেষ করতে পারতাম না। একটু আগে বললো না, আসলেই তাই, এই হেল্পটা যদি না। আজব কারখানা আমার আসলে, আমি ছোটখাটো অভিনেতা, আমার বলার মতো প্রথম বড় সিনেমা। অনেকদিন লাগলো বলতে, বলার চেষ্টা করছি অনেকদিন ধরে। তো ভীষণ ভালো লাগার একটা অনুভূতি ছিল। শবনম আপার সাথে আগে পরিচয় ছিল, কিন্তু কাজ হয়নি কখনো। আর সবচেয়ে বড় অভিজ্ঞতা আমার ছোট অভিনয় জীবনে, সেটা হচ্ছে পরমদার সাথে অন স্ক্রিন শেয়ার করা। থ্যাংক ইউ ফর দ্যাট। খুব ইন্সপায়ারিং ছিল। এবং প্রথম সিকোয়েন্স যেটা আমি শ্যুট করেছি সেটা ছিল আমার লাস্ট সিকোয়েন্স এই সিনেমার। তো একদম সিনেমা, হ্যাঁ, প্রথম দিন এবং প্রথম সিকোয়েন্সটাই আমার লাস্ট সিকোয়েন্স ছিল। তো এটা খুব কঠিন ছিল যে কোনো কিছু না বুঝে চরিত্রটা, এই পুরো সিনেমাটা কোথায় যাচ্ছে। তো সেইখানে আসলে খুব সুন্দর করে উতরে গেছিলো, এখনো মনে আছে এবং খুব ভালো লেগেছিল। আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো মুক্তি দেওয়া যেতে পারে, আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। তো আপনারা সবাই জানেন যে গত বছর থেকে বছরের শুরু পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন কারণে আমাদের মনে হলো যে একটু অপেক্ষা করি, এবং তার পুরো প্রস্তুতিটা নেওয়া আমাদের জন্য কঠিন ছিল। সত্যি কথা বলতে কি, এখনও যে প্রস্তুতি খুব মানে দারুণ কিছু বেশি হয়ে গেছে তা না, ওই সময় দিলেও হয়তো হতো, কিন্তু সব মিলিয়ে দেশের অবস্থা, আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটায় ছবিটা মুক্তি দিতে চাই। এবং আসলে এই বছরের শুরুর দিকেও ছবিটা আরও একটা ফেস্টিভ্যালে গেছে। তো সব মিলিয়ে, হ্যাঁ, অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক, যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময়ই আসছে বলে মনে করছি। ওনার কাছে শবনম আগে থেকেই চিনতেন, আমার কখনো সামনাসামনি দেখা হয়নি। আমিও অত্যন্ত গভীরভাবে কবিতা প্রেমী। উনি আজকে আসতে পারেননি, হেলাল হাফিজ, আপনারা জানেন যে উনি বেশ অসুস্থ। উনি খুব চেয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এত খুশি হলেন আমাদের দুজনের সঙ্গে কাজ, মানে ওরা ইয়েটা যাবে বলে আমাকে খুব বিশেষ করে বললেন, এবং আমরা ছবি তুললাম, যে এই ছবিগুলো আমাদের কাছে একটা সম্পদ হয়ে থাকবে। আর এই ছবিতে দুটি নয়, আসলে 4টি কবিতার সঙ্গীত রূপ দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো রূপে আছে, দুটো সুরে। সুতরাং এটা আমাদের বাংলা সিনেমায় প্রথম হেলাল হাফিজের কবিতা। আমরা কংক্রিটের দেয়ালে, ঢাকায় যারা বসবাস করি, কংক্রিটের দেয়ালের গল্প দেখতে দেখতে আমরা আসলে বোর হয়ে গেছি। আবহাওয়ামান গ্রাম বাংলার চিত্র ধরতে আমার খুব ভালো লাগে। আমি আসলে যখন ইমেজ দেখি তখন হচ্ছে আসলে আমার চোখটা জুড়াইতে চাই। প্রিভিয়াস আমার কিছু কাজ ছিল, যারা হালদা দেখেছেন, অজ্ঞাতনামা দেখেছেন, তো সেটারই পরিপ্রেক্ষিতে আমার এই আজব কারখানাতে আমি যখন চিত্র ধারণ করি, আমি মনে করেছি যে এই ছবিটা যারা দেখবে তাদেরও চোখ জুড়ায় যাবে। এবং এই গল্পটা স্বপ্নাবার সাথে করতে গিয়ে আমি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু নিয়েছি মাথায়। আমার অনেক ভালো লেগেছে। দর্শকরা এই ছবিটা দেখলে আমার শেষ কথা যেটা হবে আর কি, যে আরাম পাবে, মানে চোখের যে আরাম, ইমেজ দেখলে যে আরাম, সেই আরামটা এই ছবিতে পাবে।